সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুখের ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নেই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার কে এম নুরুল আলম 1974 সালের মার্চ মাসে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ENT বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং এনটিভি সকল দর্শক শ্রোতাদের স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা আমরা শুনে থাকি, তার মধ্যে অনেক ধরনের ক্যান্সার রয়েছে, যেমন আমরা ব্লাড ক্যান্সার শুনে থাকি বা ফুসফুসের ক্যান্সার শুনে থাকি। সেই সাথে আরেকটি কমন একটি ক্যান্সার হচ্ছে মুখের ক্যান্সার। এই মুখের ক্যান্সার হওয়ার কারণ কি আসলে? আমাদের দেশে সাধারণ মানুষ সাধারণত বিশেষ করে স্মোকলেস টোবাকো, বিশেষ করে তামাক কীভাবে তারা খায়, পান পাতা, সুপারি, জর্দা, গুল এগুলো একসাথ করে যখন মুখ দিয়ে চিবিয়ে খায়, এটা হলো একটা মূল কারণ। এছাড়া আছে স্মোকিং, অ্যালকোহল ইনটেক, তারপরে বিশেষ করে আরও বিভিন্ন কারণ আছে, যেমন পুয়ার ওরাল হাইজিন, যেমন ইল ফিটিং ডেন্সার, তারপরে শার্প টুথ, পুয়ার ওরাল হাইজিন, এই সমস্ত কারণে মুখের ক্যান্সার হতে পারে। এছাড়া আরও কারণ আছে, যেমন এক্সপোজার টু রেডিয়েশন, তারপরে বিভিন্ন ভাইরাল ইনফেকশনের মাইনর রোল আছে। এছাড়া যেমন ওরাল লাইকেন প্লানাস, লিকোপ্লাকিয়া, এগুলো প্রিমেলিগন্যান্ট কন্ডিশন, এগুলো থেকেও মুখের ক্যান্সার হতে পারে। তবে মেইন কারণ হলো আমাদের বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পান, সুপারি, জর্দা, সাদা পাতা যখন একত্রে মিশিয়ে, এদেরকে বেটেল কুইড বলে, এগুলা যখন রাত্রে চিবিয়ে সারাদিনে খায়, এগুলোর থেকে অনেক কার্সিনোজেন রিলিজ হয় এবং সেই কার্সিনোজেনগুলা মুখের যে ঝিল্লি আছে, ঝিল্লির যে কোষগুলা ডিএনএ ইনজুরি করে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হিসেবে। আমরা জানি যে মুখের সাধারণ কোনো ঘা থেকেও কিন্তু অনেক সিভিয়ার ডিজিজ হতে পারে, বিশেষ করে ক্যান্সারের মতো রোগ হতে পারে। সেই বিষয়ে আপনার পরামর্শ কি? মুখের ঘা দুই ধরনের হতে পারে। যখন আমি বললাম যে ইল ফিটিং ডেন্সার, যদি শার্প টুথ থাকে তাহলে কিন্তু শার্প টুথের সাথে ঘষা খেয়ে আলসার হতে পারে। এগুলো অনেক সময় বিনাইন আলসারও হয়। বিনাইন মানে যে কম ক্ষতিকারক আলসার, এই সমস্ত আলসার সাধারণত 7 থেকে 15 দিনের মধ্যে চিকিৎসা করলে হিল হয়ে যায়। কিন্তু এই সমস্ত আলসারগুলা যদি চিকিৎসা করলে ভালো না হয়, অনেক দিন ধরে থাকে এবং এগুলাতে বিভিন্ন পরিবর্তন হতে পারে, যেমন ব্যথা হতে পারে, তারপরে রক্তপাত হতে পারে, মুভমেন্টের সমস্যা হতে পারে, যেমন মুখের মুভমেন্ট, জিহ্বার মুভমেন্টের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে তখন আমরা ধারণা করি যে এগুলা ক্যান্সারে হয়তো রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, যে কোনো ধরনের রোগ হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সিমটম দেখা দেয়। মুখের ক্যান্সার হওয়ার ক্ষেত্রে আসলে সাধারণ কোন লক্ষণগুলো থাকলে একজন বুঝতে পারবেন যে তার মুখের ক্যান্সার হয়েছে? মুখের ক্যান্সারে সাধারণত যে মুখের যে আমাদের আবরণ আছে, মুখগহ্বরের যে আবরণ, তাকে ইংরেজিতে মিউকাস মেমব্রেন বলে। এই সমস্ত মিউকাস মেমব্রেনে সাধারণত রং পরিবর্তন হয়ে থাকে। রং পরিবর্তন কীরকম, যে লাল হয়ে যেতে পারে, সাদা হয়ে যেতে পারে, হাত দিয়ে ফিল করলে অনেক সময় খসখসে ভাব হতে পারে। ইনিশিয়ালি অবস্থায় এরকম হয়, পরবর্তীতে আলসার ধীরে ধীরে সেখানে আলসার তৈরি হয়, ক্ষত তৈরি হয়। এই ক্ষত থেকে যখন চিকিৎসা যদি না হয়, তাহলে যত সময় বাড়তে থাকে বা দিন গড়াতে থাকে, তখন এখানে ব্যথা হতে পারে। অনেক সময় যেখান থেকে রক্তপাত হতে পারে। আবার যেমন মুখের খাওয়ার সময় ব্যথা অনুভূত হতে পারে, যাকে ডিসপেজিয়া বলে, অরিনোফেজিয়া বলে। অনেক সময় যে মুখের মুভমেন্টে নড়াচড়ার সমস্যা হতে পারে। অনেক সময় যেমন জিহ্বাতে হলে, তারপরে ফ্লোর অফ দ্য মাউথে হলে জিহ্বা নড়াচড়ার সমস্যা, মাউথ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এই সব সাধারণত রুগীরা প্রেজেন্ট করে যে মুখে ঘা আছে,
খাওয়ার সময় ব্যথা হয়, আচ্ছা। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে আসে। অনেক সময় এই সমস্ত মুখের ক্যান্সার থেকে ঘাড় ফোলা নিয়েও আসতে পারে। সাধারণত ক্যান্সার থেকে অনেক সময় ক্যান্সারের কোষগুলা আমাদের গাড়ে লসিকা গ্রন্থি থাকে, সেই লসিকা গ্রন্থিতে অনেক সময় ছড়িয়ে পড়ে। আচ্ছা। সেই সমস্তকে মুখে সাথে ঘাড়ে বা নেকে সোয়েলিং বা ফোলা নিয়ে আসতে পারে। যখন কারোর মুখের ক্যান্সার হয়, আমরা অনেক সময় শুনে থাকি বা অনেক সময় হয়েও থাকে যে এক ধরনের ক্যান্সার থেকে ক্যান্সারটা স্প্রেড করে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে মুখের ক্যান্সার যখন কারোর হয়ে থাকে এবং প্রপার টাইমে যদি ট্রিটমেন্টও না হয়, এক্ষেত্রে অন্যান্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি ইনিশিয়াল স্টেজে আসে তার সাধারণত এগুলা মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যদি দীর্ঘদিন চিকিৎসা না হয় 6 মাস 1 বছর, সেক্ষেত্রে প্রথমত মুখ থেকে এগুলা ঘাড়ে নেকে ছড়িয়ে পড়ে, নেকে লসিকা গ্রন্থিতে আমরা লিম নোড বলি আর কি, মেটাস্টেটিক লিম নোড বলি। এছাড়া যদি অনেক বড় হয়, স্টেজ 3-4 হয়ে যায়, লার্জ সাইজ হয়ে যায়, তারপর নেগলেক্টেড কেস হয়, সেক্ষেত্রে ডিস্ট্যান্ট মেটাস্টেজ হতে পারে, যেমন লাংয়ে ফুসফুসে ছড়াইতে পারে, লিভারে ছড়াইতে পারে, অ্যাবডোমেনে ছড়াইতে পারে, বোনসের মধ্যে ছড়াইতে পারে, অন্যান্য শরীরের দূরবর্তী জায়গায় ছড়িয়ে যাইতে পারে। ক্যান্সার রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টের একটা পার্ট হচ্ছে যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। এক্ষেত্রে মুখের ক্যান্সার যখন হয় তখন কোন ট্রিটমেন্ট প্রোটোকলটাকে আপনারা আসলে ফলো করে থাকেন? মুখের ক্যান্সারের প্রত্যেকটা ক্যান্সারকে সাধারণত অনেকগুলো স্টেজে ভাগ করা হয়। স্টেজগুলো করা হয় সাধারণত ক্যান্সারের সাইজ, তারপরে হিস্টোলজি, তারপরে এটা অন্য ঘাড়ে ছড়িয়ে পড়ছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে স্টেজ সাধারণত 4টা স্টেজ হয়। স্টেজ 1, 2, 3, 4। স্টেজ 1, 2 সাধারণত আর্লি স্টেজ ধরা হয় এবং স্টেজ 3, 4 হলো লেট স্টেজ। আচ্ছা। এখন স্টেজ 1, 2তে সাধারণত সিঙ্গেল মডালিটি ট্রিটমেন্ট, সিঙ্গেল মডেল মানে যে কোনো একটা ট্রিটমেন্ট হয়, রেডিওথেরাপি অথবা অপারেশন করে শরীর থেকে এটাকে বাদ দেওয়া, রেডিওথেরাপি, কেমোথেরাপি অথবা অপারেশন করে শরীর থেকে বাদ দেওয়া। আর স্টেজ 3, 4-এ এটা হলো ডুয়েল মডালিটি ট্রিটমেন্ট, মানে কম্বাইন্ড করতে হয় সাধারণত। যদি এটা অপারেবল হয় সেক্ষেত্রে অপারেশন করে পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী রেডিওথেরাপি, কেমোথেরাপিও লাগতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা যে কোনো আলসার নিয়ে আসে বা মুখের ভিতরে গ্রোথ নিয়ে আসে, আমরা ওইখান থেকে সাধারণত একটা মাংসপিণ্ড নিয়ে বায়োপসি পরীক্ষাতে পাঠাই, পরীক্ষার জন্য পাঠাবে। পরীক্ষার রিপোর্টে যদি ক্যান্সার আসে, মেইনলি ওরাল ক্যান্সার 90% ক্ষেত্রে এগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। তারপরে ওই ক্যান্সার যদি আসে, ধরা পড়ে, তখন আমরা আরও বিভিন্ন পরীক্ষা নিই। স্টেজিংয়ের জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন সিটি স্ক্যান করতে হয়, ওরাল ক্যাভিটি, এমআরআই, ওরাল ক্যাভিটি, নেক। এছাড়া আরও আছে যেমন আলট্রাসাউন্ড অফ দ্য নেক, তারপরে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রথমে স্টেজিং করি। স্টেজিং করে তারপরে স্টেজিং অনুযায়ী তার চিকিৎসা আমরা নির্ধারণ করি যে আসলে কোন ধরনের মডালিটির চিকিৎসা তার জন্য প্রয়োজন। স্যার, মুখের ক্যান্সার যখন হয় তখনও কি প্যাট স্ক্যান নামক ডায়াগনোসিস আসলে করার দরকার হয়? হ্যাঁ, অনেক সময় যেমন আপনি যে বললেন, ওই যে মুখ থেকে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। আমরা যদি ধারণা করি যে অনেক বড় লিশন মুখের ভিতরে, মনে করেন এই মুখের ক্যান্সারগুলোর মধ্যে 50 থেকে 51% হলো জিহ্বার ক্যান্সার। আচ্ছা। তো অনেক সময় রোগীরা এইভাবে প্রেজেন্ট করে যে পুরো জিহ্বা জুড়েই টিউমারটা, এবং নেকে অনেকগুলা সোয়েলিং আছে, অর্থাৎ নেকে মেটাস্টেসিস হয়ে গেছে, নেগলেক্টেড। সেই ক্ষেত্রে একটা ডিস্ট্যান্ট মেটাস্টেসিস আছে কিনা, দূরে ছড়িয়ে পড়ছে কিনা, শরীরে ফুসফুসে ছড়িয়ে পড়ছে কিনা বা লিভারে ছড়িয়ে পড়ছে কিনা, সেই ক্ষেত্রে আমরা প্রথমে সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান অনেক ক্ষেত্রে পেট সিটিও আমরা করতে পারি। পেট সিটি যদি কোনো 1-2 মিলিমিটার লিশন কোথাও আছে, যেটা সাধারণত সিটি স্ক্যান এমআরআইতে ধরা পড়ছে না, সেটা পেট সিটি দিয়ে আমরা ধরতে পারি। আরেকটা হলো যে, যেমন মনে করেন আমি চিকিৎসা করে ফেললাম, চিকিৎসা তার শেষ, সে অপারেশন করলো, রেডিওথেরাপি, কেমোথেরাপি নিল, তারপরে 6 মাস 1 বছর পরে তো আমার ফলো আপে যে এটা আবার পুনরায় দেখা দেয় কিনা, রিকারেন্স হয় কিনা, সেই ক্ষেত্রে আমরা রিকারেন্স নির্ণয়ের জন্য আমরা পেট সিটি করতে পারি। স্যার, আপনি বলছিলেন যে মুখের ক্যান্সার যখন হয় অনেক ক্ষেত্রে সার্জারির মতো ট্রিটমেন্টের দরকার হয়। এক্ষেত্রে সার্জারি যখন করা হয় তখন আসলে সেই ভুক্তভোগী রোগীর আসলে খাবার দাবার কিভাবে আসলে আপনারা ফিট করিয়ে থাকেন বা কোন প্রসেসটাকে আপনারা ফলো করতে বলেন? এক্সটেন্ট অফ সার্জারির উপর নির্ভর করে। যদি ছোট লিশন হয়, অপারেশনে কি হয় যে মুখের কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়। এখন কেটে বাদ দেওয়া হলে ওই খালি জায়গাটা কিভাবে পূরণ করা হয়, সেটা হলে আমরা প্রথম এটাকে ওই উনটা রেখে দিতে পারি, সেটা
গ্র্যানুলেশন টিস্যু হয়ে অটোমেটিক হিল হতে পারে। সেকেন্ড টাইম সেটা আমরা প্রাইমারি ক্লোজার করতে পারি, যেটুকু গ্যাপ হয়েছে ক্লোজ করে দিতে পারি। থার্ড, ওখানে আমরা অন্য জায়গা থেকে স্কিন এনে ওটা কভার করে দিতে পারি। আরেকটা হলো যদি অনেক বড় গ্যাপ হয় সেক্ষেত্রে আমরা ফ্রি ফ্ল্যাপ বলে অন্য জায়গা থেকে স্কিন, পেশি, মাংস এনে ওইখানে রিকনস্ট্রাকশন করা হয়। এখন যদি আমরা প্রাইমারি ক্লোজার বা স্কিন গ্যাপ দিই সেক্ষেত্রে আমরা সাধারণত 2 সপ্তাহ 10 দিন থেকে 2 সপ্তাহ নাকে নল দিয়ে খাওয়াই। আর অন্যান্য ক্ষেত্রে যদি স্কিন গ্রাফ দিই বা ফ্রি ফ্ল্যাপ করি সেই ক্ষেত্রেও সাধারণত নাকে নল দিয়ে লিকুইড খাওয়ানো হয় সাধারণত 2 উইকসের পরে যদি কমপ্লিট হিল হয়ে যায় তখন মুখে খাবার দেওয়া হয়। আচ্ছা। আর যদি প্রাইমারি ক্লোজার করা হয় সেক্ষেত্রে হয়তো 1 সপ্তাহ বা 5-7 দিন পরেই আমরা মুখে খাবার দিয়ে দিতে পারি। ক্যান্সার ট্রিটমেন্টের নতুন সংযোজন সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। সো মুখের ক্যান্সারের ক্ষেত্রে কি আপনারা ইমিউনোথেরাপির মতো ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন কিনা রোগীদেরকে? মুখের ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত ইমিউনোথেরাপির কোনো রোল নাই। সেই ইমিউনোথেরাপি বিশেষ করে অন্যান্য ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা আর অন্য লাং ক্যান্সার এগুলোর ক্ষেত্রে রোল আছে। বাট মুখের ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি আছে, বাট ইমিউনোথেরাপির রোল আসলে খুব একটা নাই। আচ্ছা, যারা আসলে খুব রেগুলার বেসিসে পান খাচ্ছে বা আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের তামাক জাতীয় দ্রব্য বা টোবাকো গ্রহণ বা অ্যালকোহল গ্রহণ করে থাকে, তো তাদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শটা কি? আসলে এই ধরনের খাবার আসলে ক্যান্সার পর্যন্ত রোগ তৈরি করতে পারে, সেক্ষেত্রে আপনার ছোট্ট একটা মেসেজ জানতে চাই। যারা আসলে পান, সুপারি, জর্দা, সাদা পাতা, স্মোক এদেরকে টোটালি এগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ দীর্ঘদিন লং টাইম ধরে 20 বছর 25 বছর দেখা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে মনোরোগী পাই যে সারাদিনই তারা পান সিপাই। এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করা উচিত, এগুলা পরিহার করা উচিত। যারা স্মোক করে, অ্যালকোহল খায় তাদেরকেও এগুলা পরিহার করা উচিত। কারণ টোটাল হেড নেক ক্যান্সার, টোটাল সারা বডির ক্যান্সারের 30%। আর এই হেড নেক ক্যান্সারে সাধারণত 30 থেকে 35 ক্যান্সার হলো মুখের ক্যান্সার। আচ্ছা। এবং মুখের ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইডে হলে প্রতি বছর 3 লাখ পিপল মুখের ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশের পরিসংখ্যানটা আসলে কতটুকু? বাংলাদেশে সাধারণত প্রতি বছরে প্রায় 7,000 মানুষ হেড নেক ক্যান্সারে আক্রান্ত হয়। তার মধ্যে এর 40% হইল মুখের ক্যান্সার। সাধারণত হেড নেক ক্যান্সার 8th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, আর সাউথ ইস্ট এশিয়াতে 3rd পজিশনে। বিশেষ করে মুখের ক্যান্সার 8th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা। সকল ক্যান্সারের মধ্যে 8 নম্বর পজিশনে হলো মুখের ক্যান্সার। আর সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়ার এগুলোতে 3 নম্বর পজিশন। এবং বাংলাদেশের ক্ষেত্রে 1 নম্বর ক্যান্সার হলো লাং ক্যান্সার, সেকেন্ড হলো মুখের ক্যান্সার, মুখ, ওরাল ক্যাভিটি অ্যান্ড ওরোফেরেঞ্জিয়াল ক্যান্সার। আচ্ছা স্যার, আমরা এই মুখের ক্যান্সার নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। আমাদের আগের যুগে প্রাচীনকাল থেকে সাধারণত যখন ক্যান্সার ছিল তখন এটাকে খুব মরণ ব্যাধি রোগ হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু এখন যখন ক্যান্সার হয় মানুষের তখন কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব, এবং ট্রিটমেন্টের পাশাপাশি ঠিক খাবারের মাধ্যমেও কিন্তু একজন রোগীর সুস্থতা নির্ভর করে। সবার প্রথমে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে ঠিক কী খাবার খাওয়া লাগবে, কীভাবে কোন খাবারটা স্কিপ করতে হবে, এটা অনেক পেশেন্টরা বুঝে উঠতে পারেন না, বা তাদের যারা আত্মীয় স্বজন আছেন বা তাদেরকে যারা দেখাশোনা করেন যে বুঝে উঠতে পারেন না যে কী খাওয়াবেন। আর ক্যান্সারের যখন ট্রিটমেন্ট করা হয়, বিশেষ করে কেমোথেরাপির সময়, তখন শরীরে বেশি করে মেডিকেশন দেওয়া হয় বা মেডিসিন দেওয়া হয়। তো দেখা যাচ্ছে তখন বিভিন্ন প্রকারের সাইড ইফেক্ট হয়, যেমন চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালো দাগ, খাবার অরুচি। ক্যান্সার ট্রিটমেন্টে সাধারণত মানে যে রোগী থাকবেন পেশেন্টকে নরম ভাত খাওয়ানোর অভ্যাস করতে হবে, কারণ অনেক সময় এই কেমোথেরাপির সময় দেখা যাচ্ছে যে ডাইজেশনের প্রবলেম হয়। দ্বিতীয়ত, যে খাবারগুলো দিতে হবে নরম ভাতের সাথে সবসময় তরকারিটা ঠান্ডা তরকারি থাকতে হবে। ঠান্ডা তরকারি বলতে একটু তেল মশলা কম দিয়ে রান্না করে সেই খাবারটা দিতে হবে। সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি বেশি করে খাওয়াতে হবে, কারণ এই সময় শরীরের অনেক সমস্যা দেখা যায়, নানা প্রকার জটিলতা দেখা যায়। তখন দেখা যাচ্ছে ভিটামিন, মিনারেলস, আয়রন
হিমোগ্লোবিন এগুলোর অভাব দেখা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে ফলমূল এবং শাকসবজি বেশি করে দিতে হবে। তারপরে আরও যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে হিমোগ্লোবিন যখনই কমে যাবে তখন অবশ্যই তাকে হচ্ছে বিটরুটের শরবত দেওয়া যেতে পারে, কারণ বিটরুটে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। বিটরুটের সাথে যদি সেলরি এবং হচ্ছে র্যাডিশটা মিক্সড করে দেওয়া যায় জুস হিসেবে, তাহলে কিন্তু ক্যান্সারের রোগী অনেক বেশি পুষ্টি পাবে। বিটরুট সাধারণত যে কোনো সুপার শপে পাওয়া যায়। এটা হচ্ছে সেলরিও, এটা একটা আমেরিকান সবজি। এটা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আনার খুবই ইম্পর্ট্যান্ট একজন ক্যান্সার রোগীর জন্য, কারণ আনারে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। আর যদি ক্যান্সার পেশেন্ট সব খাবার হজম করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে যখন শাক খাওয়ানো হবে, বিশেষ করে কচু শাক, লাল শাক, ডাঁটা শাক, অবশ্যই ওটার সাথে ওই খাবারটার সাথে লেবুর রসটা মিশিয়ে খাওয়াতে হবে, কারণ ভিটামিন সি সাধারণত আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। যদি আপনি শুধুমাত্র শাক খাওয়ান ভাতের সাথে তাহলে কিন্তু প্রপার হিমোগ্লোবিনটা তার শরীরের মধ্যে ঢুকবে না, শরীরে অ্যাবজর্ব করবে না। প্রতিদিন একটা করে গার্লিক খাওয়ানো যেতে পারে। রসুনটা খুবই ভালো ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ রসুন এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের বিভিন্ন টক্সিনটাকে বের করে দিতে সাহায্য করে। কেমোথেরাপির সময় বেশি করে পানি পান করতে হবে, বিশেষ করে রোগীদের উপর নির্ভর করে। যদি কারোর হচ্ছে ক্রিয়েটিনিন লেভেলটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খেতে ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ এই সময় প্রচুর পরিমাণে মেডিসিন ইনটেক হয়, যার জন্য শরীরে অনেক পুষ্টির ঘাটতি থেকে যায় এবং বডি টেম্পারেচারটা তখন অনেক বেশি উপরে উঠতে থাকে, যার প্রভাবে তখন পানিটা অনেক বেশি প্রয়োজন হয়। ভালো হজমের জন্য ক্যান্সারের পেশেন্টকে একটা স্যুপ দেওয়া যেতে পারে। টমেটো স্যুপটাও অনেক ভালো, কারণ টমেটো স্যুপে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা সাধারণত ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আর চিকেন আইরিশ স্টু এটাও ক্যান্সার পেশেন্টকে দেওয়া যেতে পারে, কারণ এই সময় দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কোনো কিছুই খেতে চায় না। তখন তাদেরকে যত তরল খাবার দেওয়া যায়, যত পাতলা খাবার দেওয়া যায় এবং সহজেই হজম হয় এমন খাবারটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। ক্যান্সারের ক্ষেত্রে অনেক বিধি নিষেধ আছে যেগুলো মেনটেন করতে হয়। অনেক খাবারের রেস্ট্রিকশন থাকে, কারণ এগুলো যদি প্রপারলি মেনটেন না করে তাহলে কিন্তু কোনোভাবেই ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব না। প্রথমত রিফাইন্ড সুগার, রিফাইন্ড আটা, সাদা আটা এগুলো ক্যান্সার পেশেন্টের জন্য টোটালি বাদ করে দিতে হবে, কারণ রিফাইন্ড যে আটা থাকে সেটাতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড মিক্সড করা থাকে বেশি করে সাদা বানানোর জন্য। এটা ক্যান্সারের জন্য খুবই ক্ষতিকর। চাষ করা মাছটা ক্যান্সারের জন্য খুব ক্ষতিকর, কারণ চাষ করা মাছে সাধারণত যে প্যারাসাইটগুলো থাকে সেটা প্যারাসাইটগুলো ধ্বংস করার জন্য একটা কীটনাশক দেওয়া হয়, যেটা আমাদের শরীরের সবার জন্যই খুব হার্মফুল। ফ্রাইড ফুড, বাইরের জাঙ্ক ফুড, এক্সেসিভ স্পাইসি ফুড এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না। এগুলো থেকে টোটালি বিরত থাকতে হবে। চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না। অনেকেই দেখা যাচ্ছে যে খেতে ইচ্ছা করছে, কোনো কিছুতে রুচি নেই কিন্তু গরুর মাংস খেতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা করতে হবে গরুর মাংসটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর পোলট্রি কোনো মুরগি দেওয়া যাবে না। মুরগি সাধারণত যেগুলো পোলট্রি মুরগিটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই খারাপ। এই জন্য সবসময় যেটা করতে হবে যে দেশি মুরগি দেওয়ার চেষ্টা করতে হবে। বেশি করে দেশি মুরগির স্যুপ দিতে হবে ক্যান্সার পেশেন্টকে। আর্টিফিশিয়াল কোনো ফুড দেওয়া যাবে না, কোনো লিভেনিং এজেন্ট, ফোমিং এজেন্ট হিসাবে এইগুলো ক্যান্সার পেশেন্টকে টোটালি দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। কোনো আচার, টমেটো সস এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। দুধ, চা, কফি টোটালি বাদ দিতে হবে ক্যান্সারের পেশেন্টের জন্য। কোল্ড ড্রিঙ্কস, বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, বাইরে কোনো প্রকারের বেভারেজ খাওয়া যাবে না, এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। অতিরিক্ত লবণ, বেকিং সোডা আছে এমন কোনো খাবার দেওয়া যাবে না। বিশেষ করে বেকিং ফুডগুলো যেগুলো বেকড করা হয় সেগুলো ক্যান্সার পেশেন্টের জন্য অনেক খারাপ। আর মাইক্রো ওভেনে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ মাইক্রো ওভেনে যখনই কোনো খাবার গরম করা হয় তখন দেখা যাচ্ছে যে এই উপর থেকে একটা রেডিয়েশন ছড়ায়। এই রেডিয়েশনটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য তাদেরকে যদি কোনো খাবার দিতে হয় সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এবং ফ্রেশ খাবারগুলো দেওয়ার।
মুখের ক্যান্সারটাকে প্রতিরোধ করার জন্য এই তামাক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ করার পাশাপাশি এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর রয়েছে কিনা যেগুলো আমাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যেতে পারে বা করলে আসলে মুখের ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারি? আমাদের সাধারণত মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য ওরাল হাইজিন মেনটেন করা। ওরাল হাইজিন যেটা হলো যেমন রেগুলার বেসিসে দাঁত ব্রাশ করা, সকালে এবং রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা, খাওয়ার পর কুলি করে মুখ পরিষ্কার করা, আর অ্যাজ ওয়েল অ্যাজ স্মোকিং, তারপরে বেটেল কুইট যেটা বলে পান, সুপারি, জর্দা, সাদাপাতা, এগুলো পরিহার করা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি সকল দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা চিন্তা করি হাঁপানি মানে হচ্ছে শ্বাসকষ্ট, ঠিক আছে? এইটা আসলে ব্যাপারটা তা না। হাঁপানি হচ্ছে যে আপনার নাক থেকে শুরু হবে, আপার এয়ারে, লোয়ার এয়ারে, সবগুলো একসাথে কভার করবে। অনেক পেশেন্ট দেখবেন যে একটু সিজন চেঞ্জ হলে বা একটু বৃষ্টিতে ভিজলে বা একটু ঠান্ডা পানি খাইলে, এসিতে গেলে বা একটু শীতের শুরুতেই হাঁচি হয়, ধুলাবালিতে গেলে একসাথে অনেকগুলো হাঁচি হয়। অনেকের দেখবেন যে এই নাক বন্ধ থাকে বা মনে করেন মসজিদে গেলো বা কোনো একটা সেমিনারে গেলো, হঠাৎ করে যে গলা পরিষ্কার করতে থাকে, এরকম করে গলা পরিষ্কার করে, তো এইটাও কিন্তু হাঁপানির একটা পর্যায়ে পড়ে। অনেক সময় দেখবেন যে অনেকের হয়তো কাশি হলো, কাশিটা সারতে একটু সময় লাগে, অন্যদের যেমন তাড়াতাড়ি সেরে যায়, তার হয়তো সারতে সময় লাগে। তো হাঁপানিটা শুরু হয় আসলে এইভাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।